বিশ্বের কোন কোন দেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে এইটার জন্য একটা র্যাঙ্ক করা হয় যার নাম গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এবং এইটার সর্বশেষ ভার্সন 2021 সালে বাংলাদেশের অবস্থান 13 নম্বরে। অবশ্যই আমি জানি আপনাদের এখন জানতে ইচ্ছা হইতেছে 1 নম্বরে কে আছে। উত্তরটা হইতেছে মোজাম্বিক। আর এইখানে 1 নম্বর হওয়া মানে ভালো কিছু না, এটা ইন্ডিকেট করে এই দেশটা সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে। 2 নম্বরে আছে জিম্বাবুয়ে। দেখতেছেন জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে অলিম্পিক মেডেলে আগায় থাকলেও এই জায়গাটাতে পিছাই আছে। বড় বড় দেশগুলোর মধ্যে জাপান আছে 4 নম্বরে আর ইন্ডিয়া আছে 7 নম্বরে। এমনিতেই বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই গ্রাউন্ড জিরো ফর ক্লাইমেট চেঞ্জ অথবা ডিজাস্টার ল্যাবরেটরি নামে অভিহিত করে থাকেন। তার সাথে অনেকেই ভয় পাইতেছেন বাংলাদেশ 2050 সালের মধ্যে ডুইবা যাবে কিনা। এইটা হইলে সবচেয়ে বড় প্রবলেম টুট টুট এডুকেশন সিরিজের সম্ভাব্য সিজন 50-এ ওটিস আর মেইভের মধ্যে 100তম বারের মতন রিলেশনশিপ অ্যাটেম্পটা আপনি আর দেখা যেতে পারবেন না, এবং সেটাও আলটিমেটলি ব্যর্থই হবে। এবং আমার কাছে কেন জানি মনে হয় এই সিরিজটা নেটফ্লিক্স মানবজাতি বিলুপ্ত হওয়ার পরেও রান করানোর প্ল্যানে আছে। যেটাই হোক, রিসেন্টলি পাবলিশ হওয়া আরেকটা ইম্পর্টেন্ট রিপোর্ট আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট, যেটাকে বিশ্বের জলবায়ু পরিবর্তন রিলেটেড বাইবেল আপনি বলতে পারেন, সেইখানে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কি বলা হয়েছে, বাংলাদেশ আসলেই ডুইবা যাবে কিনা, বাংলাদেশের জলবায়ু ফান্ডগুলোর এখন কি অবস্থা, এবং প্রথম বিশ্বের দেশগুলো জলবায়ু চুক্তির মধ্যে এতদিন পর্যন্ত কি করছে এবং কারা এইটা মানতে চায় নাই, এসব সহ পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে শুরুতে একটা গল্প বলি। রয় স্পেন্সার নামে একটা লোক আছে। এই লোক কিন্তু নাসার সাবেক বিজ্ঞানী এবং জানতান বিজ্ঞানী না, সে ক্লাইমেট স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে। নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের ক্লাইমেট স্টাডিজ এর সিনিয়র সায়েন্টিস্ট ছিল এই লোক। উনি কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। সম্ভবত বৈশ্বিক উষ্ণায়নের পিছনে প্রাকৃতিক একটা কারণই দায়ী। তার মানে মনুষ্য সৃষ্ট যে কারণ আছে এটাকে উনি ধরতেছেন না। আমরা হয়তো ভবিষ্যতে এইটাকে একটা মিথ্যা অ্যালার্ম হিসেবে চিহ্নিত করব। পৃথিবী মনে হয় কার্বন ডাইঅক্সাইড দ্বারা তেমন একটা প্রভাবিত হয় না যতটা আমরা এখন চিন্তা করতেছি। পৃথিবীর জন্য কম কার্বন ডাইঅক্সাইডের চাইতে বেশি কার্বন ডাইঅক্সাইড আসলে উপকারী কিনা এই ব্যাপারটা নিয়ে আমাদের আরো বেশি কনসিডার করা উচিত। দেখেন, নাসার একজন বিজ্ঞানী এই টাইপের ফালতু আর আজগুবি কথাবার্তা বলতেছে। পরে কি দেখা গেছে, উনি ফান্ডিং পাইতো একটা কোল বা কয়লা কোম্পানির কাছ থেকে যার নাম বডি এনার্জি। সো ক্লাইমেট চেঞ্জ এখন হইতেছে না এইটা দাবি করার মতন যৌক্তিকতা এই লোকের থাকতে পারে। আর এইটা শুধুমাত্র উনি একা না, উনার মতন আরো অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা জলবায়ু পরিবর্তনের পিছনে যে মানুষের হাত আছে এই ব্যাপারটাকে অস্বীকার করতেছিল। আপনারা এখন পাশে যাদেরকে স্ক্রল হইতে দেখতেছেন এরা সবাই এই একই কাজ করছিল। পরবর্তীতে বিভিন্ন লিক রিপোর্টে দেখা যায় ওরা কোনো না কোনো জীবাশ্ম জ্বালানি নির্ভর কোম্পানির কাছ থেকে কোনো না কোনো ফান্ডিং পাইছে। এন্ড এই কারণে ক্লাইমেট চেঞ্জের পিছনে যে মানুষের হাতও আছে বা অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস এর কথা বলতেছি আমরা, এইটাকে ওরা অস্বীকার করতো। ঠিক এই জায়গায় এইবারের আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট বেশ সাহসী একটা পদক্ষেপ নিছে এবং বেশ বোল্ড একটা স্টেটমেন্ট রাখছে। ওরা আনইকুইভোকালি কারো সাথে কারো কোনো ঝামেলা নাই, সবাই একমত একটা ব্যাপারে, এখন আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবটা দেখতেছি এইটা মানুষের দ্বারা সৃষ্ট, এটা কোনো প্রাকৃতিক কারণে হইতেছে না। এবং আইপিসিসির ইতিহাসে এই প্রথমবারের মতন বিজ্ঞানীরা এতটা শক্তভাবে এই দাবিটা করছে। এন্ড এই দাবি করার ফলশ্রুতিতে এখন থেকে কোনো রাজনৈতিক নেতা ডিরেক্টলি যদি বলতে যায় ক্লাইমেট চেঞ্জের পিছনে আসলে মনুষ্য সৃষ্ট কারণ দায়ী না, তাকে ধরা অনেক বেশি সহজ হবে, কারণ আইপিসিসির স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা অনেক মানুষ মাইনা চলে। আইপিসিসি জিনিসটাকে একটু বলে রাখি, এইটার ফুল ফর্ম হইতেছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওরা জাতিসংঘের একটা বডি যারা এই জলবায়ু পরিবর্তনের পিছনে বৈজ্ঞানিক কি কি কারণ আছে এই ব্যাপারটা নিয়ে গবেষণা করে। আইপিসিসির 3টা ওয়ার্কিং গ্রুপ আছে, তার মধ্যে নাম্বার 1 ওয়ার্কিং গ্রুপ যেটা এইটা কাজ করে ক্লাইমেট চেঞ্জের ফিজিক্যাল সায়েন্স বেসিস নিয়ে। এই গ্রুপটারই রিপোর্ট কয়েকদিন আগে পাবলিশড হয়েছে। আর বাকি 2টা গ্রুপ, একটা কাজ করে অ্যাডাপ্টেশন এন্ড ভালনারেবিলিটি নিয়ে, আরেকটা গ্রুপ কাজ করে মিটিগেশন নিয়ে। এদের রিপোর্টটা এখনো পাবলিশড হয় না, এটা 2022-এর দিকে পাবলিশড হবে। এই আইপিসিসির 6th অ্যাসেসমেন্ট রিপোর্টের ওয়ার্কিং গ্রুপ 1 এ একমাত্র বাংলাদেশি অথর ছিলেন ডক্টর AKM সাইফুল ইসলাম স্যার, যিনি বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের একজন অধ্যাপক। আমি আসলে ভাবছিলাম স্যারকে আজকের এই ভিডিওর জন্য নক দিব, কিন্তু আমি ভিডিওর মধ্যে যেসব কাজ কইরা বেড়াই ওইটা চিন্তা করার পরে আমি এই প্ল্যানটা আসলে বাতিল করছি। যাই হোক, একটা সায়েন্টিফিক টার্ম আছে, নাম হচ্ছে অ্যাট্রিবিউশন সায়েন্স। এই বিজ্ঞানটা আসলে ডিল করে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে যেসব এক্সট্রিম ইভেন্ট হইতেছে, বড় বড় ফ্লাড,
ভূমিধস, এই টাইপের জিনিসগুলোর পিছনে জলবায়ু পরিবর্তন কতটা দায়ী এই ব্যাপারটা নিয়ে। যেমন মনে করেন 2020-এ ঘূর্ণিঝড় আম্পান আসছিল। এই ঘূর্ণিঝড়টা যেখান থেকে আসছে বঙ্গোপসাগরে, তখন ওইটার গতিবেগ ঘন্টায় 220 কিলোমিটারের থেকে বেশি ছিল, এন্ড এই কারণে এইটাকে কিন্তু সুপার সাইক্লোন বলা হইতো। সুপার সাইক্লোন আম্পান। ঘূর্ণিঝড় বা সাইক্লোন যখন সমুদ্রের উপর থেকে আসে, এইটার খাদ্য কিন্তু যোগান দেয় এই সমুদ্র। সাইক্লোন আমফান যেই জায়গাটা থেকে আসছে, ওই জায়গার টেম্পারেচার নর্মাল টেম্পারেচারের চাইতে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা যত বেশি হবে, সাইক্লোনগুলো কিন্তু তত বেশি শক্তিশালী আকারে আমাদের উপকূলের দিকে আসবে, এন্ড দ্যাটস ওয়াই এই ধরনের ঘূর্ণিঝড়গুলা বেশ এক্সট্রিম ইভেন্ট নিয়ে আসে। আইপিসিসির 6th অ্যাসেসমেন্ট রিপোর্টে ডিরেক্টলি বলা হয়েছে, ভারত মহাসাগরের যে সি সারফেস বা সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা, সেটা গ্লোবাল এভারেজ অর্থাৎ বিশ্বের অন্যান্য সব জায়গার তুলনায় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে। এই কারণে দক্ষিণ এশিয়াতে রিলেটিভ সি লেভেল রাইজ বা আপেক্ষিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এইটা অনেক বেশি পরিমাণে বাড়বে, যেই কারণে উপকূলীয় এলাকা আস্তে আস্তে অনেক ডুবতে থাকবে, বন্যা হবে, নদী ভাঙন হবে, আর উপকূলীয় এলাকায় লবণাক্ততার পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস মিশেল ব্যাচেলেট উনি বলতেছিলেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% জায়গা ডুবে যাবে, যেটার কারণে 20 মিলিয়ন লোক তাদের ঘরবাড়ি ছাড়া হবে বা বাস্তু হারা হবে। এই যে বাস্তুহীন মানুষটা, যাদেরকে আমরা উদ্বাস্তু বলতেছি বা রিফিউজি বলতেছি, এরা কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে হইতেছে, এবং এই কারণে এই রিফিউজিদেরকে বলা হয় ক্লাইমেট রিফিউজি। এখন আপনারা যে ম্যাপটা দেখতেছেন, এইখানে 2010 সাল থেকে 2100 সাল পর্যন্ত বাংলাদেশের কোন কোন জেলা থেকে মানুষ এই ক্লাইমেট চেঞ্জের কারণে মাইগ্রেটেড অর্থাৎ স্থানান্তরিত হয়ে নিজের বাসস্থানকে চেঞ্জ করবে, এইটার একটা ম্যাপ দেখানো হয়েছে। যেই জায়গায় আপনি কালো দাগ যত বেশি দেখবেন বা তার ঘনত্বটা বেশি দেখবেন, ওই জায়গায় মানুষ মাইগ্রেটেড হয়ে বেশি পরিমাণে যাবে। একটা স্থান তো অবশ্যই ঢাকা। এই যে যদি 20 মিলিয়ন মানুষ উপকূলীয় এলাকা থেকে মাইগ্রেটেড বা স্থানান্তরিত হয়ে বাংলাদেশের অন্যান্য এলাকায় যায়, তাদেরকে কিভাবে জায়গা দেওয়া হবে, কিভাবে তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এইসব সহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা হবে, এই ব্যাপারটা খুবই ভাবার বিষয়। তাছাড়া রিসেন্ট আইপিসিসি রিপোর্টে দক্ষিণ এশিয়াকে নিয়ে খুব ভালো কিছু বলা হয় নাই। দক্ষিণ এশিয়াতে একদম ক্লিয়ারলি দেখা গেছে প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের চাইতে গড় তাপমাত্রা অনেকাংশে বৃদ্ধি পাইছে, এন্ড এইটা সামনেও চলতে থাকবে, এবং এই কারণে হিট ওয়েভ বা তাপদাহের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রচন্ড ভ্যাপসা কিছু গরম দেখা যাবে, যেটা আপনি ইতোমধ্যেই ঢাকায় থেকে বুঝতে পারতেছেন। মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে, যেটার কারণে প্রচুর পরিমাণে বন্যা দেখা যাবে, যার রিসেন্ট এক্সাম্পল আমরা এই বছরই দেখতে পাইছি। ব্রহ্মপুত্রের পানি কিভাবে বাড়ছে, এবং যেই কারণে সিরাজগঞ্জ এবং আশেপাশের এলাকা খুব বেশি পরিমাণে প্লাবিত হয়েছে। এইবার চলেন দেখি বাংলাদেশ এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য টাকা পয়সার কি কি ব্যবস্থা করছে। প্রথমে চিন্তা করেন, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাইলে আপনি আপনার দেশের বাজেট থেকে কিছু ফান্ড রাখবেন। ওই ফান্ড দিয়ে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বিভিন্ন প্রজেক্ট আপনি নিবেন, ওইখানে টাকাটা ঢালবেন। 11 বছর আগে এরকম একটা ফান্ড তৈরি করা হয়েছিল, যার নাম BCCTF, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, যেটার মধ্যে প্রায় 450 মিলিয়ন US ডলার ছিল, এবং এইটার আন্ডারে প্রায় 789টা প্রজেক্ট নেওয়া হয়েছে মে 2021 সাল পর্যন্ত। 2021-22 সালের যে ক্লাইমেট বাজেট রিপোর্টটা আছে, এইটা অনুযায়ী বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত বাজেট রাখা হয়েছে প্রায় $2.96 বিলিয়ন, যেটা আমাদের পুরো দেশের জিডিপির 0.73%। ইভেন এই কদমফুল মহামারীর ভিতরেও আমাদের বাজেটে জলবায়ু নিয়ে কিন্তু বিশাল একটা ফান্ড রাখা হয়েছে, যেটা 2020-21 সালে ছিল 4.23% এবং 2021-22 সালে 4.16%। চলেন দেখি বাইরের থেকে কি কি ফান্ড আসতেছে। সবচেয়ে বড় যেই ফান্ডটা, এটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড GCF। এই ফান্ডটা আসতেছে প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে, যেখানে খুব সহজ, যেই দেশগুলো আসলে উন্নত, ওরাই তো অনেক ক্ষেত্রে এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে দায়ী। যারা উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশ আছে, ওদেরকে ওই উন্নত দেশগুলো একটা ফান্ড দিয়ে সাহায্য করে, যাতে ওরা এই বিরূপ প্রভাবটা মোকাবেলা করার জন্য ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি করতে পারে কিংবা গবেষণায় টাকা ঢালতে পারে। বাংলাদেশ এই ফান্ডের আন্ডারে প্রায় $351.1 মিলিয়ন পাইছে 5টা প্রজেক্টের জন্য। এর মধ্যে একটা প্রজেক্ট 2020 সালের নভেম্বরে GCF এর অ্যাপ্রুভাল পাইছে, যেটার পরিমাণ প্রায় $250 মিলিয়ন। এই প্রজেক্টটা করবে কি, প্রাইভেট সেক্টরকে আরো বেশি ইনভেস্টমেন্টে উৎসাহ প্রদান করবে। টেক্সটাইল এবং আমাদের যে রেডিমেড গার্মেন্টস বা তৈরি পোশাক শিল্প আছে, ওইখানে কিভাবে আরো এনার্জি সেভিং টেকনোলজি ইউজ করা যায়। তাছাড়া অ্যাডাপ্টেশন বা অভিযোজনের জন্য GCF এর কাছ থেকে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় $60 মিলিয়ন গ্র্যান্ট আকারে পাইছে। অর্থাৎ এটা কিন্তু লোন না, এটা একটা গ্র্যান্ট বা অনুদান, যেটা আবার আপনাকে হয়তো পরিশোধ করতে হবে না, যেটার মাধ্যমে প্রায় 1.14 কোটি বাংলাদেশ
বাংলাদেশি ভালনারেবল পিপল অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গায় থাকতেছে এইরকম মানুষজন উপকার পাইছে। এখন চলেন দেখি বাইরের দেশগুলো আসলে এই জলবায়ু পরিবর্তন রিলেটেড কে কোন জায়গার মধ্যে আছে প্যারিস চুক্তির পরবর্তী সময়। প্যারিস জলবায়ু চুক্তিতে 6টা এমন দেশ আছে যারা সাইন করছে কিন্তু এটাকে র্যাটিফাই করে নাই, অর্থাৎ ও যে এই চুক্তিটার প্রতি দায়বদ্ধ এটা ইন্টারন্যাশনাল অ্যাক্টের মাধ্যমে সে প্রকাশ করে নাই। এই 6টা দেশ হইতেছে ইরিত্রিয়া, ইরান, ইরাক, লিবিয়া, তুরস্ক, ইয়েমেন। ডোনাল্ড ট্রাম্প যখন ছিল ইউএস এর প্রেসিডেন্ট তখন নভেম্বরে 2020 সালে ওরা প্যারিস এগ্রিমেন্ট থেকে কিন্তু চলে গেছিল। তবে জো বাইডেন আসার সাথে সাথে ফেব্রুয়ারি 19, 2021 সাল আবার কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্যারিস এগ্রিমেন্টের মধ্যে ব্যাক করছে, যেটা ট্রাম্প থাকলে আলটিমেটলি কোনোদিনই হইতো না, আপনি বুঝতেছেনই। ন্যাশনাল জিওগ্রাফিক এবং ক্লাইমেট অ্যাকশন টেকার সিএটি ওরা মিলা একটা সার্ভে করছে। এখানে কালপ্রিট কোন কোন দেশগুলা। প্রথম জন রাশিয়া। রাশিয়া হইতেছে বিশ্বের মধ্যে গ্রিন হাউস গ্যাস এমিশনের দিক থেকে 4 নম্বরে। ওরা প্যারিস জলবায়ু সম্মেলনের যে টার্গেটটা আছে এটার তেমন একটা তোয়াক্কা করতেছে না। ওরা বলতেছে ওরা গ্রিন হাউস গ্যাস এমিশনটা 6 থেকে 24% পর্যন্ত বাড়তে দিবে 2016 সালের তুলনায় 2020 সালে, এবং 2030 সালে সেটা 15 থেকে 22% পর্যন্ত বাড়তে পারে। গ্রিন হাউস গ্যাস রিলেটেড ইন্টারনাল যে ডেটা আছে, আপনার তো তথ্য লাগবে আপনি কতটুকু এমিট করতেছেন গ্রিন হাউস গ্যাস, এইগুলা ওরা খুব অস্বচ্ছ রাখছে কিংবা পর্যাপ্ত পরিমাণ ডেটা ওদের কাছে নাই, অথবা থাকলে হয়তো দিবে না। তবে ভ্লাদিমির পুতিন রিসেন্টলি এই গ্রিন হাউস গ্যাস নির্গমনকে রেগুলেট করা বা সীমিত করার জন্য বেশ কিছু কর্মকাণ্ড বিবেচনা করতেছে, এবং উনি স্বীকার করছেন রাশিয়া আসলে জলবায়ু পরিবর্তনের যে খারাপ প্রভাবটা এটার মুখোমুখি হইতেছে। বাট উনি বলছে আমরা যদি নিউক্লিয়ার কিংবা হাইড্রোকার্বন এনার্জিটাকে পুরোপুরিভাবে সরায় ফেলি এইটা হয়তো করা সম্ভব না। উনি একটা মজার লজিক দিচ্ছেন, আপনি যদি উইন্ড টারবাইনে চলে যান, বাতাসের মাধ্যমে যে টারবাইন ঘুরে এবং এর মাধ্যমে বিদ্যুৎ আসে, ওই টারবাইন গুলা নাকি এত পরিমাণে নড়াচড়া করে যে মাটি থেকে পোকামাকড় নাকি উপরে উঠে আসে। আমি জানি না এটার বৈজ্ঞানিক সত্যতা কতটুকু, আপনারা একটু আমাকে পারলে জানায়েন। দ্বিতীয় কালপ্রিট সৌদি আরব। ওরা রিসেন্টলি ওদের ভিশন 2030 এইটা অ্যানাউন্স করছে, এবং এইখানে দেখা গেছে 2016 সালের তুলনায় ওরা ক্লাইমেটের দিক থেকে আরো ব্যাকওয়ার্ড হাঁটতেছে। 2013 সালে ওরা প্ল্যান করছিল তেলের উপর যে নির্ভর করে থাকা এই জিনিসটা ওরা আর করবে না, ওরা আস্তে আস্তে একটু নবায়নযোগ্য শক্তির দিকে যাবে। প্রথমে ওরা জীবাশ্ম জ্বালানি, যেটা জলবায়ুর জন্য খুবই ক্ষতিকর, ওইখানে ওরা ভর্তুকি দিত, অর্থাৎ টাকা ছাটাই করে দিতে যাতে আপনি কম খরচে এই জীবাশ্ম জ্বালানি ইউজ করতে পারেন। এই জিনিসটা প্রথমে ওরা বলছিল ওরা আর ভর্তুকি দিবে না, তার মানে কি ফসিল ফুয়েলের খরচ বাড়বে আর মানুষ ওইটা থেকে নিরুৎসাহিত হবে ইউজ করতে, জলবায়ু আস্তে আস্তে ভালো হবে। কিন্তু না, 2030 সালে ওরা বলছে হ্যাঁ আমরা আস্তে আস্তে ভর্তুকিটা সরাবো, কিন্তু আমরা আরো আস্তে আস্তে বা ধীরে ধীরে এই ভর্তুকি সরানোর প্রক্রিয়াটা করব। ওরা বলতেছে এইটা ওদের ইকোনমি বা অর্থনীতিকে অনেক বেশি এনহান্স করবে। বাট আপনারা আশা করি সব বুঝতে পারতেছেন। 3 নাম্বার তুরস্ক। ওরা হইতেছে মাত্র 2টা G20 কান্ট্রির মধ্যে একটা যারা প্যারিস এগ্রিমেন্টকে র্যাটিফাই করে নাই। কার্যকর জ্বালানি ব্যবহার করার জন্য যদিও ওরা $11 বিলিয়ন ইনভেস্ট করার জন্য প্ল্যান করছে, কিন্তু সাথে সাথে ওরা ওদের দেশের মধ্যে আবার অনেকগুলা কোল ফ্যাক্টরি বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এক্সপানশন করার জন্য প্ল্যান নিচ্ছে, যেটা অফকোর্স একটা জীবাশ্ম জ্বালানি। ওদের আফসিন এলবিস্তান যে পাওয়ার প্ল্যান্টটা আছে দক্ষিণ তুরস্কতে, এইটা এতটাই বড় করার জন্য প্ল্যান নেওয়া হয়েছে যে এটা বড় হইলে পৃথিবীর সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র এইটাই হবে। সিএএফ থেকে বলা হইতেছে তুরস্ক যেভাবে চলতেছে এইভাবে যদি পৃথিবীর সবগুলা দেশে চলতে থাকে তাইলে পৃথিবীর তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে, যেটা আমরা এখন এইম করতেছি 1.5 ডিগ্রি সেলসিয়াসে ভাই কোনো মতে ধরে রাখ। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল ওরা অ্যাক্টিভলি এই জলবায়ু বিজ্ঞান বা ক্লাইমেট সায়েন্সকে সেন্সর করছে, এবং ওরা একটা ক্লাইমেট চেঞ্জ রিভিউ প্যানেল বানাইছিল যার কাজই ছিল ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্টকে বারবার কোশ্চেন করা যে তোমাদের এটা ঠিক আছে কিনা, এই ডেটা ঠিক আছে কিনা। এই প্যানেলের চিফ যিনি ছিলেন উনি নিজেই একজন ক্লাইমেট চেঞ্জ ডিনায়ার ছিলেন, বিশ্বাস করতো না যে জলবায়ু পরিবর্তন বইলা কিছু আছে। উনি বলতো আমরা কার্বন ডাই অক্সাইডকে আসলে ভিলেন ভাবতেছি, আসলে এটা ভিলেন না, এটাকে ভিলেন ইচ্ছা করে বানানো হয়েছে, যেমনটা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি বা জিউদেরকে ভিলেন বানাইছিল। কত বড় হাস্যকর লজিক আপনি চিন্তা করেন। তবে বাইডেন প্রশাসন আসার পরে ও অফিস নিচে পড়া প্রথম দিনেই তো প্যারিস এগ্রিমেন্টের মধ্যে ঢুকছে আবার, বাট তারপরে যুক্তরাষ্ট্র যতটাই চেষ্টা করুক না কেন ওরা ওদের টার্গেটের লোয়ার এন্ড ডিমান্ডটা হয়তো পূরণ করতে পারে, এন্ড ওদের পলিসি এন্ড অ্যাকশনকে ইনসাফিসিয়েন্ট বা যথেষ্ট না এরকম একটা ট্যাগ দেওয়া হইতেছে। তো ওভারঅল অনেকগুলা বড় বড় দেশই এই ক্লাইমেট চেঞ্জের অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটির জন্য দায়ী, এন্ড দেখা যাক পরবর্তীতে তারা আসলে কি করে। ওকে, অনেকক্ষণ ধরে গুরুগম্ভীর কথাবার্তা হয়েছে, আমরা এখন মিম রিভিউ যাব। আপনারা যারা এখনো রেডিটে জয়েন করেন না আমি নিচে লিংক দিয়ে দিব, প্লিজ রেডিটে জয়েন করেন, খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। সাজিদ আনিম, এনায়েত স্যারস ফেভারিট অ্যাক্টর। আমি জানি না। আমনি তোমার নাম বলো। রোজিনা। বাবাজি আমার মাইয়ে ইংরেজি জানে, ইংরেজিতে একটা কথা জিজ্ঞেস করতো মা। আই ডোন্ট নো মানে কি? আমি জানি না। পারলো না, তোমার সওয়াল আমার মেয়ের সাথে পারলো না।
কাজী মারুফ জোস, কাজী মারুফ কিছুই জানে না। আমি আমার লাস্ট ভিডিওতে যখন কাজী মারুফের গালিটা দেখাইছিলাম, এইটার ব্যাপারে আমাকে অনেকে অভিযোগ জানাইছে। ওই ভিডিওটা অনেকে ফ্যামিলি সহ দেখতেছিল। আমি আপনাদেরকে আমার ভিডিও ফ্যামিলি সহ দেখতে না করি, যার যার রুমের মধ্যে একা একা দেখবেন সবাই। এটা আমার পক্ষ থেকে একটা স্ট্রং সাজেশন আপনাদের প্রতি। নাইমুর রহমান, মানি হাইস্ট পাওয়ার্ড বাই ই ভ্যালি, লা কাসা দি রাসেল। এটা খুবই ভালো একটা এডিটিং হয়েছে, মুখোশের ভিতরে আসলে অনেকেই থাকতে পারে। সাকিব সাদি 96, পিপল উইথ রিমার্কেবল কন্ট্রিবিউশনস টু ডিফারেন্ট কাইন্ডস অফ কারেন্ট। ডিসি আলভা এডিসন, যাকে আমি দেখতে পারি না। এসি নিকোলা টেসলা, অবশ্যই তাকে আমরা টুপি খোলা সম্মান করি। ইসি এনায়েত চৌধুরী, এটার ব্যাপারে আমার কিছু বলার নাই। সাদমান একবার আমাকে বলছিল আমার কারেন্ট অনেক বেশি, সরি কম বলছিল। সৈকত খন্দকার, ইউ ডোন্ট নো দ্য নিকোলা টেসলা অফ ফিট রিভিল, সামথিং স্ট্রং উইথ মাই ফিট রিভিল, নোটিসড ইউ হ্যাভ কপিড মাই স্টাইল। যুগে যুগে পিউডিপাইরা এনায়েত চৌধুরীকে কপি করে যাবে, এটাই নিয়ম। জলবায়ু পরিবর্তন মানুষজন না মানলেও মানুষজন যে এনায়েত চৌধুরীকে কপি করে, এই ব্যাপারটাতে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। আমি এখন একটু এডিটিং সফটওয়্যারটা শিফট করতেছি, এই কারণে আপনারা কিছু উল্টাপাল্টা জিনিস হয়তো দেখতে পারেন। আমি এখন প্রিমিয়ার প্রো থেকে দাভিঞ্চি রিজলভে শিফট করতেছি, দেখা যাক কি হয় সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। 감사합니다.